নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গুড বাই ডক্টর সাব মনমোহন সিং। History will be kinder to you. There is not even an iota of doubt in this regard. দেখুন, ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক ইতিহাসে যে দুটো বক্তৃতা আমার মনে হয় মাইল ফলক হিসাবে রয়ে যাবে, অনেকগুলোই আছে, তার মধ্যে আমার মতে একটা হচ্ছে 47-এর মধ্যরাতে পণ্ডিত নেহেরু ট্রিস্ট উইথ ডেস্টিনি বা অদৃষ্টের সাথে অভিসার, আর তার 34 বছর পরে জুলাই মাসের এক শ্রাবণ সন্ধ্যায় ভারতের অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন সংসদে দাঁড়িয়ে ভিক্টর হুগোকে উদ্ধৃত করে বললেন, "There is no force in the world which can stop an idea whose time has come." 91 সালে জুলাই মাসের পর থেকে 32-33 বছর হয়ে গেল। 91 সালের পরের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সঙ্গে 47 থেকে 90-এর ভারতবর্ষের কোনো মিল নেই। একটা সময় ছিল যখন টেলিফোনের কানেকশন পেতে, গ্যাসের কানেকশন পেতে আপনাদের হাপিত্তেশ করে বসে থাকতে হতো। একটা মাত্র বিমান সংস্থা ছিল। বহু জায়গায় অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ, খানাখন্দে ভরা রাজপথ। তারপর ভারতবর্ষ প্রগতির সড়কে যাত্রা করেছে। কি হয়নি 91 সালের পর থেকে ভারতবর্ষে? মোটা দাগে বলতে গেলে তথ্য প্রযুক্তিতে বিপ্লব, টেলিকমিউনিকেশনে বিপ্লব, পরিকাঠামোয় বিপ্লব, মধ্যবিত্ত শ্রেণীর বিপুলভাবে আত্মপ্রকাশ, আর এখন তো ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি। যে সময় ডক্টর সিং দায়িত্বভার সামলেছিলেন, এটাও একটা অদ্ভুত ব্যাপার। নরসিমা রাওয়ের প্রথম পছন্দ কিন্তু তিনি ছিলেন না, ছিলেন আইজি প্যাটেল। কিন্তু আইজি প্যাটেল অফার ডিক্লাইন করায় পামুলাপর্তি ভেঙ্কট নরসিমা রাও মনমোহন সিংকে বেছে নেন। ওই সময় মনমোহন সিং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান ছিলেন। নরসিমা রাও তাকে ফোন করে সরাসরি রাষ্ট্রপতি ভবনে আসতে বলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন। এবং নরসিমা রাও পরিষ্কার বলে দিয়েছিলেন যে অর্থনীতির সামলাতে হবে তোমাকে, যদি সফল হও তার কৃতিত্ব প্রধানমন্ত্রী হিসাবে তিনি নেবেন, আর ব্যর্থ হলে ব্যর্থতার দায়ভার মনমোহন সিংকে নিতে হবে। এই ছিল অলিখিত চুক্তি। তারপর ডক্টর সিং তার সহযোগীদের নিয়ে বাণিজ্য মন্ত্রক, অর্থ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কাজ করে ভারতবর্ষের অর্থনীতিকে এক নতুন মাত্রায় পৌঁছে দেন। ডক্টর সিংকে ইতিহাস কিভাবে মনে রাখবে? He brought back the Indian economy to the main track. আমরা বলতেই পারি, here lies a man who meant well, tried a lot, he brought back Indian economy to the main track. But somehow he failed to achieve his dream. Here lies his epitaph, but he need not be ashamed. এটাই ডক্টর মনমোহন সিং সম্পর্কে আমাদের মূল্যায়ন হওয়া উচিত। দেখুন, তিনি সুবক্তা নন, তিনি কোনো আর্মি জেনারেলও নন, তিনি আবার গোবলয়ের কাস্ট বেস পলিটিক্স করে রাজনীতির সিঁড়ি বেয়ে উপরে ওঠেননি। তার একটাই পুঁজি, তার বিদ্যা, তার মেধা, তার ইন্টেলেক্ট, যেটাকে পুঁজি করে তিনি ভারতের অর্থনীতির এক নতুন যাত্রা শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রীও হয়েছিলেন। অনেকে তাকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলেন। হ্যাঁ, আমি এটা এগ্রি করি, কারণ সোনিয়া গান্ধীর সেই বিখ্যাত রিনাউন্সিয়েশন বিফোর করোনেশন, যখন তিনি ডিক্লাইন করলেন প্রধানমন্ত্রী হতে, তখন অনেক নামের চর্চা হয়েছিল। প্রণববাবু দৌড়েছিলেন, কিন্তু প্রণববাবু হননি। সোনিয়া গান্ধী
তার একান্ত বিশ্বস্ত ডক্টর সিংকে ট্রাস্ট করেছিল এবং বলেছিলেন যে ওনার হাতে ভারত সেফ থাকবে। দেখুন, তার আগে অটলজির জামানায় শাইনিং ইন্ডিয়া মুখ থুবড়ে পড়লো, কিন্তু গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল একটাই কথাই আমি বললাম যে অটলজি ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থাতে একটা রেভলিউশন নিয়ে এসেছিলেন। তারপর ডক্টর সিং কি করলেন? 100 দিনের কাজ, আইনি গ্যারান্টি, তথ্যের অধিকার, আইনি গ্যারান্টি, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণের আইন। জমি অধিগ্রহণ তো সেই 1896 সালে ঔপনিবেশিক আমলে আইন দিয়ে জমি অধিগ্রহণ করা হতো, আমরা সিঙ্গুর নন্দীগ্রামে সেটা জানি। এবং তার আরো বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি, যেটা 123 এগ্রিমেন্ট হিসাবে খ্যাত। ওটা ভারতবর্ষের এনপিটি বহির্ভূত পরমাণু কার্যক্রমের স্বীকৃতি। যখন বামপন্থীরা ওই চুক্তি বাতিলের দাবিতে সরকারকে কার্যত চরমপত্র দিলেন, তখন আমার মনে আছে 2007 সালের অগস্ট মাসে টেলিগ্রাফ পত্রিকায় ডক্টর সিং একটা সাক্ষাৎকার দিয়েছিলেন মানিনী চ্যাটার্জিকে। এই মানিনী চ্যাটার্জি হচ্ছেন পিসি যোশীর পুত্রবধূ চাঁদ যোশীর ওয়াইফ। তখন তিনি একটা কথা বলেছিলেন যে লেফট যদি সাপোর্ট উইথড্র করতে চায় করুক, সো বি ইট। এই সো বি ইট এই শব্দ বন্ধটা ডক্টর সিং খুব প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছিলেন এবং নিজের কোয়ালিশন সরকারকে কার্যত কি বলবো আর কি নিলামে তুলে তিনি এই চুক্তিটাকে সম্পাদন করার কাজে অগ্রসর হয়েছিলেন। সোনিয়া গান্ধীর ব্যাকিং ছিলেন। তারপরের ইতিহাস আমরা জানি, সমাজবাদী পার্টির সমর্থন, বামপন্থীদের 61 জন সাংসদের সমর্থন থাকা সত্ত্বেও তারা উইথড্র করলো, সেই সরকার টিকে যায়। তারপরে বামপন্থীদের অবস্থা কিরকম করুণ হয়েছে পশ্চিমবঙ্গে সেটা আমরা সবাই জানি। জ্যোতিবাবু অনেকবার বারণ করেছিলেন প্রকাশ কারাতের এই হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, 2008 সালে লেমন ব্রাদার্স ক্রাইসিস হলো, ভারতবর্ষ কিন্তু ইনসুলেট করল। বারাক ওবামা বলেছেন যে উনি যখন বলতেন আমরা সবাই শুনতাম। অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানির ভূতপূর্ব চ্যান্সেলর, কোনো বড় সিদ্ধান্ত, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ডক্টর সিং এর সঙ্গে আলোচনা করতেন। তিনি জনপ্রিয় নেতা ছিলেন না। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মনমোহন সিং এর চাহিদাও ছিল না, কেউই তাকে ডাকতো না নির্বাচনী প্রচারে, কারণ গ্রাসরুট পলিটিক্স, ভোট সর্বস্ব রাজনীতিতে ডক্টর মনমোহন সিং বেমানান। তিনি ভোট ক্যাচার ছিলেন না। তিনি পণ্ডিত, স্থিতদি, একজন টেকনোক্র্যাট, অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, রাজ্যসভায় বিরোধী দলনেতা এবং 10 বছরের প্রধানমন্ত্রী। তার বর্ণময় এই জার্নি। আর একটা কারণে ডক্টর মনমোহন সিংকে আমরা মনে রাখবো। In this stinkingly ossified corridors of power where scams originate, corruption thrives, is the man uncorruptible and incorruptible. He retains his unblemished character throughout his life. আজকে যখন রাজনেতাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ ওঠে, আঙুল তোলে সবাই যে রাজনেতা মানে তিনি যত স্বচ্ছ পোশাক পরুক না কেন গায়ে কাদার ছিটে আছে। কিন্তু ডক্টর মনমোহন সিং সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব যার দিকে কিন্তু কখনো দুর্নীতির আঙুল তোলা যায়নি। তার দ্বিতীয় দফায় অনেক কেলেঙ্কারি হয়েছে, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, 2G স্ক্যাম ইত্যাদি, কিন্তু ওগুলো অনেকেই বলেন সব নোশনাল। তবে কমনওয়েলথ গেম, সুরেশ কালমাদি প্রমুখ যেভাবে মেস করেছিলেন পুরো বিষয়টা, ডক্টর সিং at the helm of the affairs cannot deny his responsibility. কয়লা কেলেঙ্কারি, কয়লা ব্লক বিতরণ নিয়ে বিতর্ক,
তাকে টানার চেষ্টা হয়েছে, কারণ কয়লা মন্ত্রকের দায়িত্ব তারই ছিল। কিন্তু সবাই জানত যে ডক্টর সিং সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। তিনি একটা সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে সমকালীন মিডিয়া তার সমালোচনা করছে, তিনি সেটা মেনে নিচ্ছেন, কিন্তু হিস্ট্রি উইল বি কাইন্ডার টু হিম। আমি নিশ্চিত ইতিহাস ডক্টর মনমোহন সিংকে তার যথাযোগ্য মর্যাদা দেবে। ইতিহাসের বিচার খুব তাৎক্ষণিক হয় না, সময়ের পলি পড়ে পড়ে ইতিহাসের বিচার হয়। তাই ইতিহাসের বিচারে ডক্টর সিং সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকবেন, এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে তাকে স্মরণ করে অনেকে বিবৃতি দিচ্ছেন। কেন্দ্রের শাসক দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সবাই শোকবার্তা জানিয়ে তাকে ভারতের মহান সন্তান বলে অভিহিত করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর সিংকে কটাক্ষ করে বলেছিলেন যে এত দুর্নীতি হচ্ছে, তিনি মৌনী মোহন হয়ে আছেন কেন। এ কথাও বলেছিলেন যে মনমোহন সিং একটা নতুন টেকনিক আবিষ্কার করেছেন, স্নান ঘরে বর্ষাতি পরে স্নান করা। দ্বিতীয় ইউপিএ জমানায় পলিসি প্যারালিসিস থেকে শুরু করে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং প্রধান বিরোধী দল বিজেপি এবং বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ডক্টর মনমোহন সিংকে আক্রমণ করতে কোনো চেষ্টা বাদ রাখেননি, কখনো কখনো ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীও বলেছেন তার সঙ্গে যখন কথা হতো তখন তার বৈধক্ত পাণ্ডিত্য কথার মধ্যে ফুটে উঠত। এটা সবাই বলেন। তিনি গড়পড়তা রাজনীতিবিদের থেকে আলাদা, হঠাৎ করে চলে এসেছিলেন এই রাজনীতির অঙ্গনে। তিনি কিন্তু একজন শিক্ষাবিদ, আমলা এবং টেকনোক্র্যাট। অক্সফোর্ড আর কেমব্রিজ দুটোরই ছাত্র ছিলেন এবং অ্যাডাম স্মিথ পুরস্কার পান 1956 সালে। ছোটবেলায় অর্থাভাবে আলো ছিল না, ওই রাস্তা স্ট্রিট লাইটে পড়তে গিয়ে তার চোখটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সারা জীবন তার মাসুল দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ধার্মিক ছিলেন, কিন্তু তার মধ্যে কোনো সাম্প্রদায়িক চেতনা কোনো কালেই ছিল না। অসাম্প্রদায়িক মানুষ বলতে যা বোঝায় তাই ছিলেন ডক্টর মনমোহন সিং। আমার মনে হয় আজকে যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি, সেই ভারতবর্ষের রূপকার যদি কেউ হন, তিনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। অবশ্যই ইতিহাসের উপেক্ষিত নায়ক পামুলাপর্তে ভেঙ্কট নরসিংহ রাও। নরসিংহ রাও যদি ডক্টর মনমোহন সিংকে সমর্থন না করতেন, তাহলে ডক্টর মনমোহন সিং তার এই সংস্কারের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না। ওই সময় আমরা তখন ছাত্র, তখনকার ভারতবর্ষ কি সেটা আমরা জানি। আর আজকের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে দাঁড়িয়ে 91 পূর্ববর্তী ভারতবর্ষের কথা ভাবলে এখন নিজেদেরই হাসি পায়। কি ছিল, কি হলো। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন, ডক্টর মনমোহন সিং ডিজার্ভস ভারত রত্ন। আশা করব ভারত রত্ন হিসাবে তার নাম সরকার ঘোষণা করবে। নরসিংহ রাওকে ভারত রত্ন কংগ্রেস সরকার ঘোষণা করেনি, এমনকি তার একটা মূর্তি করার কথা ছিল দিল্লিতে, তার পরিবারও চেয়েছিল, কিন্তু কংগ্রেসের মায়ের রোষে পড়বে বলে কংগ্রেসীরা এই নিয়ে কেউ খুব একটা এগোননি। এমনকি তার মরদেহ, রাওয়ের মরদেহ 24 নম্বর আকবর রোডে নিয়ে যাওয়া হয়নি। সেই নরসিংহ রাওয়ের
অনুপ্রেরণায় ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের অর্থনীতির প্যারাডাইম শিফট ঘটিয়েছিলেন। অনুপ্রেরণা শব্দটা এখন বহু ব্যবহারে অন্তত পশ্চিমবাংলায় ক্লিশে হয়ে গেছে, কিন্তু নরসিমহা রাও যেভাবে সমর্থন করেছিলেন এবং মনমোহন সিংকে যেভাবে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, তাতেই বোধহয় মনমোহন সিং এর পক্ষে সম্ভব হয়েছিল ভারতের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করা, এবং যে অর্থনীতি কার্যত কোমায় চলে গিয়েছিল সেই কোমা থেকে বার করে এনে তাকে মূল সড়কে প্রতিস্থাপন করার মূল কুশীলব ছিলেন তিনি এবং তার তখনকার সহযোগীরা। ইতিহাস ডক্টর মনমোহন সিংকে তার প্রাপ্য সম্মানই দেবে। হিস্ট্রি উইল বি কাইন্ডার টু হিম। গুড বাই, ডক্টর সিং।